কারণ ড্রাগ নিয়ে তিনি যে বইটি পড়েছেন, পৃথিবীর সব ডাক্তাররা পড়েছে, বইটির নাম ফার্মাকোলজি। সেখানে স্পষ্ট বলা আছে কোন ড্রাগ 15 দিনের বেশি খাওয়া যাবে না। অথচ আমার ডাক্তার লিখে দিলেন চলবে। তাদের মেডিসিনের নামে ড্রাগ কতদিন খাওয়া উচিত? 15 দিন। যেটা চলছে। আমার রোগীরা কিন্তু বলছে আমার সকল প্রবলেম সলভ। রোগী কিন্তু খুশি। এবং রোগীরা গল্প করে বেড়ায়, হাঁটে মাঠে ঘাটে। জানেন কত বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমি আমার সচিব বন্ধুকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। ওনার ওষুধ খাওয়ার পর আমি এই খবর সবাইকে জানাই। দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়তে থাকে। শুরু করছে 2টা দিয়ে, এখন 14 টাকা। কথা ঠিক আছে কিনা? আগে এক বেলা খেতে, এখন কয় বেলা খায়? রোগী কিন্তু বলছে খুব ভালো আছি। জানেন গত সপ্তাহে সিঙ্গাপুর গিয়েছিলাম, ব্যাংকক গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে অনেক বড় প্রফেসর দেখিয়েছি। উনি নতুন করে 3টে ওষুধ খেতে দিয়েছে, খাওয়ার পর আরো ভালো আছে। কথা ঠিক আছে কিনা? আমার রোগীরা সবাই ভালো আছে। দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়ে। একটা পর্যায়ে 8-10 বছর পর ড্রাগ আর কাজ করে না। জোরে একটা হাতে ড্রাগ। এবার ডাক্তার সাহেব পুনরায় টেস্ট করে বলছে না আপনার তো লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ। এটা কথা ঠিক আছে কিনা? 8-10 বছর পরে নাকি আমার সব ড্যামেজ হয়ে গেছে। কেন ড্যামেজ হলো? কেন আমরা জানতে পারিনি? এই 10 বছর কি হয়েছে? কেন রোগীরা বুঝতে পারেনি? এই 10 বছর তাহলে কেন সমস্যাগুলো হয়েছে? আসুন সে উত্তরটা আজকে আমরা জানবো। কেন আমরা রোগীরা বুঝতে পারিনি? এই 10 বছরে কেন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে? উত্তর আমাদের হাতে। সমস্যাটা কোথায়? আমাদের কোষের একটা ক্যারেক্টার হচ্ছে কিভাবে অসুস্থ হয়েছে মনে দিতে চলবে। আমাদের কোষের একটা অভিযোগ ক্যারেক্টার হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, কোষ যখন অসুস্থ হয় সে একটা মেসেজ পাঠায় ব্রেইনে। আমাদের কোষের মেইন অভিযোগের নাম পেইন, ব্যথা। কি ভাই রোগীরা কি নিয়ে কথা বলে? সব কিছুতে ব্যথা ব্যথা। ব্যথাকে বলে অসুস্থ কোষের অভিযোগ। হাসি কাশি জ্বর ব্যথা বেদনা সবকিছু অসুস্থ কোষের অভিযোগ। আর সে অভিযোগগুলো কোথায় পাঠায়? ব্রেইনে। কিভাবে পাঠায়? আপনার ব্রেইনের সাথে সব একই মেথডে ব্রেইনে পৌঁছে দেয়। আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তারের কাছে কার কথাগুলো বলেছিলেন? ব্রেন যা বলে, ডাক্তার সাহেব আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম। কথা কি বোঝা যাচ্ছে? কি বলছি? আমার এই প্রবলেম। ডাক্তারের কাছে কিন্তু ব্রেন যা বলে তাই বলছেন। আমাদের ডাক্তার এবং রোগীদের মাঝে একটা মান অভিমান আছে, একটা অভিযোগ আছে। অভিযোগটা কি? ডাক্তার কথা শুনতে চায় না, ডাক্তার সময় দিতে চায় না। আছে কিনা অভিযোগ? রোগীরা চায় তার এত সমস্যা, আজকে ডাক্তার সাহেব তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং তার সমাধান দিয়ে দিক। রোগী চায় কিন্তু ডাক্তার শুনতে চায় না। বলেন বলেন বলেন, শুনছি আমি, বলেন। আসলে তিনি শুনেন না। এটি ডাক্তারের কোনো দোষ নেই, কারণ আপনার ডাক্তার জানেন সমস্যা কোথায়। আপনারা মেডিকেল সায়েন্স করেন নাই, উনি তো মেডিকেল সায়েন্স করছে। আপনার কোষ এত অসুস্থ, আপনাকে যদি বলতে দেওয়া হয় সারা রাত তো আপনি বলবেন, উনি তো 200 রোগী দেখবে, আর শুনির বা লাভ কি? উনি তো জেনেছেন সমস্যা কোথায়। এই জন্য ডাক্তাররা রোগীদের কথা শুনতে চায় না। ডাক্তারদের কোনো দোষ নেই, শুনে সময় নষ্ট করে লাভ কি? তিনি আগেই জানেন। আপনি এত প্রত্যাশা নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলেন, ডাক্তারদের তো কিছু একটা করা উচিত। এই জন্য আপনি ডাক্তাররা রোগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, এই চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগস মেডিকেশন। আজকে কিছু কথা স্পষ্ট করে জেনে নিতে হবে। কি মেডিকেশন? ড্রাগ হচ্ছে কতগুলো সিনথেটিক কেমিক্যাল যেটা ল্যাবে বসে তৈরি করা হয়, পৃথিবী থাকে না। আপনি তো বসে থাকবেন না, আপনি আবারও ডাক্তার দেখাবেন। এবার ডাক্তার সাহেব ঘোষণা দিলেন আমার কিছু করার নাই, বাড়ি চলে যান, আল্লাহ আল্লাহ করে জোরে একটা আপনার চাই আল্লাহ। সামান্য ক্রিয়াটিনিন নিয়ে গেছিলেন, সেটি 8-10 বছর পরে বলছে ডায়ালিসিস করতে হবে। সামান্য সুগার নিয়ে গেছিলেন, সেটি 8-10 বছর পরে বলে ইনসুলিন নিতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে প্রথমে কেন লাগেনি, এখন কেন লাগছে? কারণ আপনি প্রথম যখন ডাক্তার দেখিয়েছিলেন অল্প কিছু সংখ্যক ছিল অসুস্থ। এই 10 বছরে আপনার কোষের কি কোনো চিকিৎসা হয়েছে? কথা বলবেন না। আর যখন আপনার জন্ম হয়েছিল ওজন ছিল 1 ন্যানোগ্রাম। তাহলে এটি কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো, নূর। এই যে মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, এটি কিন্তু বিজ্ঞান সমর্থন করে। কিন্তু বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটা লাইট। তোরে একটা হাততালি যায়। জীবনের সঙ্গে আসুন আমরা আরো আধুনিক ছবি দেখব, আরো আধুনিক ছবি দেখব। যেদিন তারা ওরা থেকে সব প্রবলেম।
আমরা আরো আধুনিক ছবি দেখব। পেছনেরটা মাতৃ জরায়ু, এটা হলো 6 days এমব্রায়ো, এগুলো অরিজিনাল ছবি। কিন্তু বিজ্ঞানীরা লক্ষ্য করলো আপনার 6 days এটি নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে 1 2 4 8 16 32। যতই ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। এটি একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হলো। কোথেকে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জায়গাটির ভিতরে আপনাদের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। এটি শুধু ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। তো এটি তো 9 মাস পর ভূমিষ্ঠ হবে নাকি? কথা বলবেন। ধীরে ধীরে তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষটির মৃত্যু ঘটবে। তাহলে বলুন তো দেখি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার দেহে যদি কোনো রোগ হয়, সমস্যা হয়, সমস্যাটি কোথায় হয়েছে? ছেলে এই চরম সত্যটি আধুনিক ডাক্তাররা কখনো আপনার সামনে উপস্থাপন করবেন না, কারণ তাদের বিজনেসের মূল কৌশল হচ্ছে কোষের 12টা বাজাও। এই কোষটাকে যত বেশি অসুস্থ রাখা যাবে, এই কোষটাকে যত বেশি বিধ্বস্ত করা যাবে, রোগের পরিধি তত বাড়তে থাকবে। আসুন না, আমাদের ভাষা, আমরা তো কেউ ডাক্তার না, আমাদের ভাষা একজন অসুস্থ মানুষের ডেফিনিশন কি? একজন অসুস্থ মানুষ মানে কে অসুস্থ? ঠিক বললেন কথাটা? আপনি অসুস্থ মানে কে অসুস্থ? হার্টের কোষ হতে পারে, কিডনির কোষ হতে পারে, ব্রেনের কোষ হতে পারে, লিভারের কোষ হতে পারে। আমাদের এত খোঁজাখুঁজির দরকার নেই। আমরা জেনেছি আপনি অসুস্থ মানে আপনার কোষ অসুস্থ। আপনি যখন এই অসুস্থতা নিয়ে যেখানে একটা সুস্থ মানুষ আছে, বিজ্ঞান কি এটা সমর্থন করে? না, এত তাড়াতাড়ি আপনি অসুস্থ হওয়ার কথা না। তাহলে এত তাড়াতাড়ি আমরা কেন অসুস্থ হলাম? বিজ্ঞান এর পেছনে বেশ কিছু কারণের কথা বলেছে। প্রথম কারণ ছিল বলছে ফেরোকাসি। বিজ্ঞানীরা ফিরে আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। সাউন্ড দিয়ে ছবি তোলার প্রযুক্তিটা আবিষ্কার হয়েছিল সমুদ্রের অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে গবেষণা চালানোর জন্য। এটি কিন্তু পেট দেখার জন্য আবিষ্কার হয়নি। এটা চিকিৎসা ব্যবসায় যে চিন্তা লেগেছে, তারা ভাবলো আরে এই মেশিন দিয়ে যদি সমুদ্রের অভ্যন্তর দেখা যায়, কিন্তু বিজ্ঞান বলছে আল্ট্রাসাউন্ড করানো উচিত না। বিজ্ঞান কথায় সিটি স্ক্যান, এমআরআই এগুলি সমর্থন করে না। আমি ডক্টর কর্মকার দায়িত্ব নিয়ে বলছি না, কথায় এগুলো করানো উচিত নয়। কেন উচিত তো আমরা সেটা একটু বুঝে নিই। এই যে জায়গাটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটেছে, সেখানে একটা কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়। ওই যে বিক্রিয়া শুরু হয়েছে, এটা এখনো চলমান। এটা সমাপ্তি ঘটবে মৃত্যুতে। আমরা কি তাহলে বলতে পারি আমাদের দেহটি একটি কেমিক্যাল হাউস? ইয়েস, বিজ্ঞান বলছে যে একটি কেমিক্যাল হাউস। এই কেমিক্যাল হাউসে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। এটা আমি কথা বলছি, আপনি শুনছেন। আপনার হার্ট, কিডনি, লিভার সব কাজ করছে না? সব কাজের পেছনে রয়েছে বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে আজকে আমরা আমাদের ডিজিজের একটি নতুন ডেফিনিশন জানবো। আমাদের ভাষায় ডিজিজ হচ্ছে ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। হঠাৎ করে হাসি, কাশি, জ্বর, বমি ভাব, এগুলো কি? এগুলো হঠাৎ করে আপনার কেমিক্যাল রিঅ্যাকশনটি ডিসঅর্ডার হয়ে গেছে। ডিমিং হচ্ছে সিটি স্ক্যান করো, এমআরআই করো, এই বুদ্ধিমত্তি করতে গিয়ে 1% ক্যান্সারে পরিণত করে ফেলছে। আমার কথা নয়, এগুলো বিজ্ঞানের কথা। করে একটা হাতায় যায়। এগুলি কি মডার্ন মেডিকেশন কি শুনবে? কারণ তাদের বিজনেসের মূল জায়গা হচ্ছে টেস্ট। জোরে একটা হাততালি দেন। আমি কি বুঝাতে পারছি? আমি বুঝে নিয়ে বিপদের মধ্যে আপনারা আছেন, কিন্তু বিজ্ঞান বলছে না, কথায় এগুলি করানো উচিত নয়। তাহলে আসুন, তাহলে কেন নিষেধ করলো আমরা সেটা একটু জেনে নেব। বলছে এই যে একটা জায়গা তৈরি হলো, এবং এদিকে একটা কেমিক্যাল হাউস না, সে কেমিক্যাল বিক্রিয়া করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে, শিশুর দেহ তৈরি করছে। সে যখন শিশুর দেহ তৈরিতে ব্যস্ত, তখন আপনি বলেছেন সাউন্ড মারার সাথে সাথে কি ঘটনা ঘটলো? অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া চেঞ্জ হয়ে গেছে। এখানে যারা সংখ্যা ঘরে বেশি না, হার্টের ছিদ্র নিয়ে শিশুর জন্ম হচ্ছে, অঙ্গহানি নিয়ে শিশুর জন্ম হচ্ছে, জটিল রোগ নিয়ে শিশুর জন্ম হচ্ছে। দিদা দেখি না আমরা? দিদা কেন হয় জানেন? এই যে ভ্রূণটি যখন সিদ্ধান্ত দেবে ছেলে না মেয়ে হবে, এটা তো একটা কেমিক্যাল ডিসিশন ছিল। আপনি তো জানেন না এই ডিসিশন কখন হবে। মেডিসিন খাও,
ও সিদ্ধান্ত দিতে মানে কি হয়ে গেছে, সেটা হয় নাই, চিন্তা হয়ে গেছে। তাহলে আজকে আমরা জানলাম আমাদের প্রি-বার্থ or আফটার-বার্থ যে কোনো ডিজিটের পেছনের কারণ ডিসঅর্ডার অফ কেমিক্যাল জোরে একটা হাত লাগিয়ে আমি রাখা হয়েছে সিম্পল বিষয়টা। তো কেমিক্যাল ডিসঅর্ডার ঘটবে, এটা 99% নিজে নিজে ঠিক হয়ে যাবে, ঠিক আছে কথাটা? তো আমরা যখন আমাদের হাসি কাশি জ্বর বমি বমি ভাব নিয়ে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার কাছে যাওয়ার পর তো প্রবলেমটি চলে গেছে না, যায় নাই? প্রবলেমটি চলে গেছে, কিন্তু এখন আমরা বুঝতে পারলাম প্রবলেমটি নিজে নিজেই চলে গেছে। ক্রেডিটটা কে নিয়ে গেল? ডাক্তার নিয়ে গেল। আমরা এখন জানলাম যে প্রবলেম নিজে নিজেই চলে গেছে, কিন্তু ক্রেডিট কে নিয়ে গেল? ক্রেডিট কিন্তু ডাক্তার সাহেব নিয়ে গেল। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব আমার ব্যথাটা গেল কিভাবে, আমার জ্বরটা গেল কিভাবে, জিজ্ঞেস করেন। আপনার ডাক্তার অনেস্টলি বলবেন আমি জানি না, আমি তো আপনাকে প্যারাসিটামল খেতে দিয়েছি, আমি তো আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছি, আমি তো আপনাকে সেক্লো খেতে দিয়েছি, এগুলি ড্রাগ না মেডিসিন? আপনি কি ড্রাগের ডেফিনিশন জানেন না? ড্রাগ তো কখনো রোগ ভালো করে না, এর জন্য তিনি অনেস্টলি বলবেন আমি জানি না। কিন্তু আজকে আমরা জানবো রোগটি কিভাবে ভালো, যেটা একটা হাত রোগটি আপনার ডাক্তারের কাছে নেই, সে উত্তর আজকে আমরা নেব। মেসেজ ক্লিয়ার? তাহলে আসেন, এটা হলো প্রথম কারণ ছিল। দ্বিতীয় কারণ হিসেবে বিজ্ঞান বলেছে এই যে জায়গোটি তৈরি হলো ধীরে ধীরে আকার আকৃতিতে পরিবর্তন হবে, 9 মাস মাতৃ জঠরে থাকবে। কার খাবার কি? মারা তো খাবার খায় না, মারা খায় ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, মারা খায় ডাক্তারদের ড্রাগস। বিজ্ঞান বলছে শিশুর দেহ তৈরি হবে মায়ের প্রকৃতির খাবার থেকে। মা যেহেতু সঠিক খাবার খায়নি, সেটা অসুস্থ দুর্বল শিশু জন্ম দিয়েছে। 3 নম্বর কারণ বলেছে এবার শিশুটি পৃথিবীতে আসবে। কিভাবে আসবে? বলছে মায়ের জনিপথ দিয়ে আসবে। এখন কিভাবে আসে ভাই? সিজারিং। বিজ্ঞান বলছে সিজার করানো উচিত হবে না। কেন? বিজ্ঞান বলছে মায়ের জনিপথে জীবাণুর মহাসমুদ্র। এই শিশুটি যখন মায়ের জনিপথ থেকে পৃথিবীতে আসে, প্রথমে মায়ের দেহের জীবাণুর সাথে যুদ্ধ করে তার ইমিউনিটি শক্তিশালী করে একটা হাতায় তৈরি করতে হবে। এই জন্য বিজ্ঞান বলছে এটা করানো উচিত নয়। কি মেসেজটা কি ক্লিয়ার? এটা করানো উচিত নয়। দেখেন আমরা কি এখন জীবাণুর সাথে যুদ্ধ করছি? আমরা জীবাণুর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। সেদিন সেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটবে, যে মুহূর্তে জীবাণুর সাথে যুদ্ধে আপনি হেরে যাবেন। দেখেন আমরা যখন এসব কথা বলি আমরা কিছুটা চুপ থাকি, কেন জানেন? ও চিকিৎসা বেরিয়েরা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে জীবাণু মুক্ত থাকো। কি শিখিয়েছে? অথচ আমরা জানলাম জীবাণু মুক্ত থাকার কোনো সুযোগ নাই। ধরে একটা হাত দাঁড়িয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত জীবাণুর সাথে লড়াই করে বাঁচতে হবে। তো উনি কেন এটা আমাকে শিখাননি? কারণ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে গেলে কাকে শক্তিশালী করতে হবে? ইমিউনিটিকে শক্তিশালী করতে হবে। আর ইমিউনিটি শক্তিশালী করার দায়িত্ব কার? ডাক্তার না নেচার? এর জন্য তিনি সেটাকে 5টা দিয়ে বলেন ভ্যাকসিন মারেন, অ্যান্টিবায়োটিক খান, তিনি ইমিউনিটির কথা বলেন না। কারণ ইমিউনিটির কথা বললে তার বিজনেস সেখানে কিন্তু কি হয়ে যাবে? জোরে একটা হাতে বিশ্বাস করে সারা বিশ্বে এই মানুষের জটিল জটিল অসুস্থতা সামান্য ছোট্ট একটি পয়েন্ট, শুধু ইমিউনিটি। বিশ্বাস করেন শুধু একটি কথাকে যদি পুরো চিকিৎসা বিজ্ঞান তাদের মেইন হিসাবে দিত, কি পয়েন্ট হিসাবে দিত, মানুষ কিন্তু এত রোগে আক্রান্ত। আপনি যদি রোগের আক্রান্ত না হন তাহলে চিকিৎসা ব্যবসা যাবে কোথায়? এই জন্য পরিকল্পিত ভাবে মূল জায়গাগুলো তারা অ্যাভয়েড করে চলে যায়। মেসেজটা কি ক্লিয়ার? বুঝলেন? এই কথাগুলো কোনদিন আপনার সামনে কেউ উপস্থাপন করতে পারবে না। আপনার সরকার পারবে না, রাষ্ট্র পারবে না, কারণ তারা এত বড় শক্তিশালী সিন্ডিকেট ওয়ার্ল্ড ওয়াইড, তাদের মতামতের বাইরে কথা বলার ক্ষমতা ভালো নেই। সুতরাং দেহটা কার? আমার। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন কেউ এসে আপনাকে রেস্কিউ করবে, আপনি বুকার সঙ্গে বসবাস করছেন। মেসেজ ক্লিয়ার? আমি সবসময় একটা কথা বলি, মৃত্যু নিয়ে ভাববেন না, সুস্থতা নিয়ে ভাবুন। সুস্থতার দায়িত্ব নিজের হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই দায়িত্ব ডাক্তারের হাতে রাখেনি, আপনি রেখেছেন। আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ কার হাতে তুলে দিয়েছেন? তাদের মুখে নল, পাশায় নল, পেটে নল, 10 লাখ টাকা দিয়ে কি বেরিয়েছে ভাই? লাশ বেরিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের একটি শব্দ আপনি দেখাতে পারবেন না যে মুখে নল, পাশায় নল আর পেটে নল দিয়ে 10 লাখ টাকার আইসিইউ বিল দিলে আপনি বেঁচে আসতে পারবেন। বরং চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষ বেঁচে থাকে, সুস্থ থাকে প্রকৃতিতে। জোরে একটা হাত তালি দেন। আপনাকে এইসব কথা জানতে দেয়া, কারণ আপনাকে যদি এসব কথা জানতে দেওয়া হয় তাহলে আইসিইউতে জং ধরবে। জোরে একটা হাত তালি দেন।
আরে মৃত্যু তো হবে, সেটা আইসিইউতে কি কেন হতে হবে? মৃত্যু তো হবে, সেটা কেমন দিয়ে কেন মরতে হবে? সেটা কি প্রকৃতিতে হলে হতো না? কিন্তু আপনাকে সেদিকে নিয়ে গেছে। বুঝে নিন আমরা কি বলতে চাইছি। তাহলে আসুন, চতুর্থ কারণ বলছে এই শিশু 6 মাস মাতৃযুক্ত পান করবে, খেয়েছে পটের দুধ। মায়ের দুধ আর পটের দুধ কি এক? না। ওখানে শিশু দেহ তৈরি হতে পারেনি। পঞ্চম কারণ বলেছে এবার শিশুটি যখন স্বাভাবিক খাবারে আসে তার মুখে তুলে দেওয়া লজেন্স, সিড, ড্রিঙ্ক এভাবে চলতে থাকে 30-40 বছর পর্যন্ত। এমন কোন কুখাদ্য নয় সে খাইয়া শেষ করে। কুখাদ্যের তালিকা আমাদের হাতে হাতে আছে। সিএফসি, ডিএফসি, চাইনিজ, 10 কেজি মাংস, 10 প্যাকেট সিগারেট, মিয়া ইয়াং বয়সে এক প্যাকেট খাইতে পারে না, পুরো ডাউন সহ খাই ফেলে। এগুলি ঘটেছে। ঠিক 40-45 বছর পর এই কুখাদ্যের আঘাতে দেহটা বলছে শরীরটা কেন যেন মেস করে, কেন যেন হারবার করে। সকলে বলল তাড়াতাড়ি ডাক্তার দেখো। আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার সাহেব টেস্ট করে কি বললেন? একটু কি ধরা দিয়েছেন? ড্রাগ না মেরেছে? লাইসেন্স ক্যান্সেল। জোরে একটা হাত করে যায়। প্রথম অসুস্থতা কোনো অভিযোগ ছিল, আপনার অসুস্থতা ছিল না। আপনার অসুস্থতা শুরু হয়েছিল আপনি যখন ডাক্তার দেখিয়ে ড্রাগ শুরু করেছেন। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন, প্রথম যখন আপনার দেহ ম্যাচম্যাচ করেছিল সে কার কাছে যেতে বলেছিল? ডাক্তার না নেচার? কার কাছে যেতে বলেছিল? নেচার। কিন্তু আমরা কার কাছে যাই? ডাক্তার। এটা তো আপনার দোষ নেই, কারণ ছোটবেলা থেকে আপনাকে শিখিয়েছে অসুখ হলে ওষুধ খাও, অসুখ হলে ডাক্তার দেখাও, বাড়িটাকে হাসপাতাল বানাও, ঘরে একটা ডাক্তার বানাও। আপনাকে কখনো তো শেখানো হয়নি প্রথম অসুস্থতা তুমি প্রকৃতির সাহায্য চাইবে। ভবিষ্যতে এটা আপনাকে শেখানো হবে না, খেয়াল রাখতে হবে। তো আসুন, এই দেহ অসুস্থ, এই অসুস্থ দেহকে সুস্থ করার দায়িত্ব কার হাতে দিতে হবে? আসুন আমরা এখন প্রকৃতির কাছে ফেরত যাব। আমরা দেখব এই দেহকোষ কিভাবে বেঁচে থাকে। আপনার এই দেহকোষ দুটো বিষয় নিয়ে বেঁচে থাকে, একটা অক্সিজেন আর একটা নিউট্রিশন। মনে রাখবেন, আপনার দেহ এর বাইরে কাউকে চিনতে পারে না। দেখেন আমরা রোগীরা অনেক সময় বড় ডাক্তারের সন্ধান পেলে খুব খুশি হই। বড় ডাক্তারের সন্ধান পেতে খুব বেশি খুশি হয় না? পাইছি, বড় ডাক্তার পেয়েছি, খুব খুশি হয়। আপনি খুশি হয়েছেন, আপনার পরিবার খুশি হয়েছে, বন্ধু বান্ধব খুশি হয়েছে। আপনার কোর বলে আমি ওনাকে চিনি না। জোরে একটা হাত বাড়ি যায়। অক্সিজেনের আমার সাথে সম্পর্ক পুষ্টির। আসুন আমরা অক্সিজেন নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। আমরা প্রতিটি মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণ করে 11,000 লিটার বাতাস নিই। বাতাসে কি ছিল? অক্সিজেন। শুধু কি অক্সিজেন ছিল? অনেক কিছু। যে বিশ্ব বাতাস যখন আপনার নাক মুখ দিয়ে লাঙে এসেছে, আপনার লাং সেখান থেকে মাত্র 550 লিটার অক্সিজেন ধরে রেখেছে। কত লিটার? 550। খেয়েছেন 11,000 লিটার, সেখান থেকে মাত্র 550 লিটার অক্সিজেন রেখে বাকিটা ছেড়ে দিল। লাং অক্সিজেনটা ধরে কি করলো? সারা শরীরে ছড়িয়ে দিল। কিভাবে ছড়ালো? আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন রয়েছে। এই রক্ত সঞ্চালন লাইনের উৎপত্তি হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়েছে। এটা আবার হার্টে ফিরে এসেছে। আপনার দেহের এই পুরো রক্ত সঞ্চালন লাইনকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে এই 1.5 লক্ষ কিলোমিটার এই রক্ত লাইনকে আপনার লাঙের ভিতর দিয়ে যায়নি? সব জায়গায়। লাংসে কি করেছে? বাতাস থেকে অক্সিজেনটা ধরে সাথে সাথে তার পার্শ্ববর্তী রক্ত সঞ্চালন লাইনে পাস করে দিয়েছে। তাহলে ব্লাড, তার অক্সিজেনটা কোথায় ঢুকে গেল? ব্লাডে। টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। কথাগুলো একটু মনোযোগ দিন। কত লিটার? 5 থেকে 6 লিটার। এখানে তিনটা কোষ রয়েছে, হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। শুধু রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে কি? লাংসের বাতাস থেকে অক্সিজেনটা ধরে যখন ব্লাডে পাস করবে, তোমার কাজ হচ্ছে এটাকে ধরে ফেলা। তাহলে শেষ মুহূর্তে অক্সিজেনটাকে ধরলো রেড ব্লাড। ধরে একটা হাততালি দাও। রেড ব্লাড। কথাগুলো জেনে রাখেন। তাহলে প্রতিটা শ্বাসে জোরে একটা শ্বাস দেন। একটু ভাবুন তো দেখি কি ঘটনা ঘটে গেছে এর মধ্যে। অনেকগুলো ঘটনা ঘটে গেছে। লাংসের অক্সিজেনটা ধরলো, ব্লাডে পাস করলো, রেড ব্লাড। জোরে একটা হাত তালি দাও। তাহলে রেড ব্লাড অক্সিজেনটা ধরে রক্ত স্রোতে হার্টে আসবে। আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে দুই বার পুরো দেহ ঘুরিয়ে আসবে। একবার কত কিলোমিটার? 1.5 লক্ষ। দুইবার কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসবে। বুঝে নিয়ে তাহলে আমি শ্বাস নিলাম, লাংসের অক্সিজেনটা ধরে ফেললো,
ব্লাডে পাস করলো, রেড ব্লাড ধরে ফেললো, হার্টে নিয়ে গেল, হার্ট পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দিল। ঘুমে জাগরণে সব সময় এই কাজটি হচ্ছে নাকি কথা বলবেন? প্রতিটা মুহূর্তে কিন্তু এই কাজটা আপনি করে যাচ্ছেন। কেন করছেন জানেন? বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি আপনাকে আমাকে দম নেওয়ার জোরে একটা হাতে দম নেওয়ার সবচেয়ে বেশি অক্সিজেন দরকার ব্রেন সেলে। বলছে 4 মিনিট যদি আপনার ব্রেন অক্সিজেন না পায়, আপনি স্ট্রোক করে যাবে। মেসেজটা কি ক্লিয়ার? আর সবচেয়ে বেশি অক্সিজেন কার দরকার? ব্রেনকে বলে স্পিকার অফ দি বডি। ব্রেনের ইশারা ছাড়া হাতের আঙুল নড়বে না, চোখের পাতা নড়বে না, বডির কোনো অংশ কাজ করবে না। এজন্য ব্রেন যখন অক্সিজেন স্বল্পতা ভোগে, একজন মানুষের মৃত্যুও ঘটে। দেহে যখন অক্সিজেন স্বল্পতা হয়, সবচেয়ে বড় ঝুঁকিতে কে থাকে? এবং একজন মানুষের মৃত্যুও ঘটতে পারে। বলুন তো দেখি, একজন মানুষের মৃত্যু ঘটে ডাক্তারের অভাবে, অক্সিজেনের অভাবে? একজন মানুষের মৃত্যু ঘটে অক্সিজেনের অভাবে। তাহলে আইসিইউতে মানুষের কেন মৃত্যু হলো? সেখানে কি অক্সিজেনের অভাব ছিল না? সেখানে কি ডাক্তারের অভাব ছিল? কেন মৃত্যু হলো? কারণ আইসিইউর ভিতরে তিনি কি খেতে পারেননি, অক্সিজেন গ্রহণ করতে পারেননি। মৃত মানুষের কখনো চিকিৎসা হয় না। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে এমন কি হলো, আমাকে অক্সিজেন নেওয়ার জন্য হাসপাতালে যেতে হলো। আমরা কিন্তু উত্তরটা পেয়েছি। জন্ম থেকে আপনার দেহ কোষ আক্রান্ত। জোরে একটা হাততালি যায়। জন্ম থেকে। এতদিন সময় লাগলো কেন বুঝতে? 40 বছর কেন সময় লাগলো? বিজ্ঞান বলেছে এই কোষের বেঁচে থাকার ক্ষমতা, এই জন্য 40 বছর পর্যন্ত দেহের বড় কোনো ড্যামেজ আমরা টের পাইনি। আমি লোহা দিয়ে লোহন করে ফেলেছি, আপনি 10 প্যাকেট সিগারেট এক বোঝা আমি খেয়ে ফেলেছি, এসব হয়েছে, কিন্তু আপনার কিছু হয় না। হয়েছে, সব সামাল দিয়েছে আপনার কোর্ট। জোরে একটা হাততালি দেয়। সেটা 1000 বছরের ক্ষমতা আপনার জন্য সামাল দিয়েছে। ঠিক 40-45 বছর পর সে আর সামাল দিতে পারছে না। এটার নাম সিকনেস। জোরে একটা শুরু হয়ে গেল। 40 বছর পরে সিকনেসের কারণটা কি ক্লিয়ার? এখন সে আর সামাল দিতে পারছে না। এরপর এটা উদ্ধারের জন্য কার কাছে গিয়েছিলেন? ডাক্তার কি ধরা দিয়েছে? ড্রাগ না মেডিসিন? লাইসেন্স ক্যান্সেল। জোরে একটা হাততালি দেয়। আর ডাক্তার ড্রাগ দিয়ে সমস্ত যোগাযোগ কি করে ফেলেছে? দেখুন, আমার রোগীরা প্রথম যখন ডাক্তারের কাছে সমস্যা নিয়ে যায়, তো জানেন আগে 1 পিস মাংস খেতে পারতাম না, ডাক্তার দেখানোর পর মাশাআল্লাহ এখন 10 পিস খেতে পারি। মানে বুঝতে পারছেন তো কি ঘটনা ঘটে গেছে? এখন সে কিছুই বুঝতে পারে না। ঠিক আছে কথাটা? মানে এভাবে সমস্ত সিম্পটম গুলো বন্ধ করে দিয়েছে। এখন 10 পিস খেলে বুঝতে পারে না বডিতে কি হচ্ছে। আমার কথাগুলি কি বেশি কঠিন? না। আমি চেষ্টা করছি খুব স্বাভাবিক ভাষায় চিকিৎসা বিজ্ঞানের এই জটিল কথাগুলো বলতে। তো আসুন, এই কোষের দরকার খাবার। কি দরকার? কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় গুণ। সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আমরা খাবার খাবো, আপনার মুখ থেকে পাইপ পর্যন্ত 29 ফিট লম্বা একটা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কাজ হচ্ছে খাবারগুলিকে ভেঙে ভেঙে ওই খাবারে থাকা পুষ্টিগুলো আলাদা করে কোষের কাছে প্রেরণ করা। বিজ্ঞান বলছে আপনার খাবারে কোনো পুষ্টি নেই। তাহলে যে খাবারে পুষ্টি নেই সেই খাবার কি ছিল? টক্সিন ছিল। আপনি যে 40 বছর ধরে টক্সিন গিলেছেন, সেটাও বিজ্ঞান বলেছে কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। তার খাবার খেয়েছেন 40 বছর ধরে রান্নাঘরে। আমেরিকাতে এই বিষয়ে একটি গবেষণা হয়েছে। গবেষণার প্রতিবেদনে তারা বলেছে মানব দেহের 70% ক্যান্সার হয় ত্রুটিপূর্ণ খাবারের কারণে। কত পার্সেন্ট? 70% রোগ ক্যান্সার হয়। লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ কোন রোগ নয়, যে রোগের পেছনের কারণ ত্রুটিপূর্ণ খাবার নয়। আপনি খাবার সংশোধন করবেন না, আপনি কখনো রোগ মুক্তির আশা করতে পারেন না। মেসেজটা কি ক্লিয়ার? খাবার সংশোধন করবেন না, আপনি কখনো রোগ মুক্তির আশা করতে পারেন না। খেয়াল রাখতে হবে। তাহলে কোষের খাবার 6টি। কয়টি? 6টি। মুখের খাবার হাজার হাজার। সিএফসি, ডিএফসি, কেএফসি, কত রকমের খাবার। আজকে ভালো করে শুনে রাখুন, বিজ্ঞান বলছে খাবারকে বেশি পরিবর্তন করা উচিত না। খাবারকে যত বেশি চেঞ্জ করবেন, সেই খাবারে থাকা পুষ্টিগুলো ড্যামেজ হয়ে যায়। এজন্য বিজ্ঞান খাবার পরিবর্তনের সমর্থন করে না। আমরা আজকে আমাদের খাবারগুলো এত বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই খাবারে কোনো পুষ্টি নেই। কোষের খাবার 6টি কি একটু পরে আমরা দেখাবো। তাহলে এতক্ষণ আলোচনায় আমরা দেখলাম
যে আমাদের সমস্যা কোথায় বসে আচ্ছা, এই কোর্সটি এতক্ষণ আলোচনা কি কোথাও দেখেছি এই কোর্সটি অসুস্থ হয়েছে কোনো ডাক্তারের অভাবে? জি না। একটু কথা বলেন। না। আমরা কি কোথাও দেখেছি এই কোর্সটি অসুস্থ হয়েছে কোনো হাসপাতালের অভাবে? কিন্তু আমাদের মাথায় কি ঢুকে না হয়, সময় মতো ডাক্তার দেখাননি তাই তো অসুস্থ হয়ে গেছে। গ্রামের মানুষ বলে, আহা যদি একটা বড় প্রফেসর দেখাতে পারতাম আমার প্রবলেমটি চলে যেত। শহরের মানুষ বলে, আহ যদি একটু সিঙ্গাপুর যেতে পারতাম। কিন্তু আজকে আমরা দেখলাম আপনার এই দেহকোষ্ঠী কোনো ডাক্তার হাসপাতালে বা অসুস্থ, সে অসুস্থ হচ্ছে তিনটি কারণে: অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের অভাব। জোরে একটা হাত দেওয়া যায়। এখানে আমরা সবাই যদি অ্যাপার্সিয়েট ডক্টর হন, আমরা একই কথা বলবো, আপনি একটি কারণও দেখাতে পারবেন না আপনার অভাবে আমি অসুস্থ হয়েছি, বরং আমরা শত কারণ দেখাতে পারবো আপনি ঢুকার পরে আমি অসুস্থ হয়েছি। জোরে একটা হাত দেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত আমার দেহে ঢুকেননি ততক্ষণ আমার সর্বনাশ শুরু হয়নি, খেয়াল রাখতে হবে। দাদা আসুন, বিজ্ঞান আপনাদের জন্য নতুন সুখবর নিয়ে এসেছে। বিজ্ঞান বলছে আমরা যদি আবারও এই দেহকোষ্ঠীর অক্সিজেন ফেরত দিতে পারি, পুষ্টি ফেরত দিতে পারি এবং টক্সিন প্রত্যাহার করতে পারি, এই কোর্সটি আবারও আপনার জন্য দায়িত্ব গ্রহণ করবে। আর এই প্রক্রিয়াটির নাম স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটি সেই নতুন চিকিৎসা মেথড যেটি 2012, 2015, 2016 সালে এর বিভিন্ন অংশের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার রয়েছে। এই বিষয়ে আমার লেখা আর্টিকেল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টে পড়ার জন্য নির্বাচন করেছে। আমি এতক্ষণ ধরে যে আপনাদেরকে আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ, এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টদের জন্য প্রোগ্রামটি নির্বাচন করেছে। শুধু এটি নয়, স্টুডেন্টরা $20 পে করে প্রোগ্রামটি দেখতে হয়। টাকা পয়সা দিচ্ছে? টাকা পয়সা দিচ্ছে? না। আমি জানি টাকা পয়সা দেন না। আপনি এসে কি ভুল করেছেন? না। আপনি তো আসতে চান না, আপনি জোর করে ধরে নিয়ে আসা হয়েছে। তো সুতরাং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। দেখেন, আমরা যখন ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা করি, আমরা কি বলি যে কত টাকা লাগে বলা তো যায় না। আমরা যখন ডাক্তারের কাছে যাই বলি কত সময় লাগে বলা তো যায় না, একটু বেশি করে হাতে সময় নিয়ে নেয়। আমরা যখন ডাক্তারের চেম্বারে বসে থাকি, আমরা নামাজ পড়তে যাই না, কারণ নামাজ কাজা হোক ডাক্তার কাজা করা যাবে না, বহুত কষ্ট করে ডাক্তার পাইছি। কথা ঠিক আছে কিনা বলে? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করি, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ বিপদের মধ্যে আছে। জোরে একটা হাততালি চাই। কারণ এই মেসেজগুলো আপনার সরকার আপনাকে দেবে না, দিতে পারবে না। কারণ আজকে যদি সরকার বলে আমরা ডক্টর কর্মকার এই প্রোগ্রামটা সম্প্রচার করব, পরের দিন সব ডাক্তাররা ধর্মঘটে যাবে, এগুলো করতে দেয়া হবে না। দায়িত্বটা আপনাকে নিতে হবে। জোরে একটা হাতে আপনাকে নিতে হবে। এখন আমরা সংক্ষেপে মেথডটা দেখে আলোচনা শেষে মনে আছে তো কোর্সটা কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং এটি ডিভিশন হচ্ছে, ডিভিশন এটা 220টা কোর্সে পরিণত হয়ে গেছে। এক একটি কোর্স এক একটি অর্গানিক পরিণত হয়ে গেছে। বিজ্ঞানীরা প্রথম 220টি কোর্সের নাম দিয়েছে স্টেম সেল। এক একটি স্টেম সেল এক একটি অর্গানিক পরিণত হয়ে গেছে। এক একটি স্টেম সেল এক একটি অর্গানিক পরিণত হওয়ার পর তার একটা কাজ আছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। কি সেল? ফাংশনাল সেল। আর কি সেল? কিডনি কি সেল? ফাংশনাল সেল। তাহলে আপনার আমার দেহটা কোন সেল দিয়ে পরিচালিত হয়? আমি যখন ফাংশনাল সেল, হার্ট, কিডনি, লিভার, ব্রেন এগুলি দিয়ে পরিচালিত হয়। আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন কোন সেলের প্রবলেম নিয়ে গেছিলেন? ফাংশনাল সেল। হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, চোখের প্রবলেম, সব ফাংশনাল সেল। আসুন বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে আপনার আমার দেহে কোনো ফাংশনাল সেল 7 থেকে 10 বছর বেশি থাকে না। 7 থেকে 10 বছর অন্তর অন্তর পুরো দেহটা নতুন করে তৈরি হয়ে যায়। এটা একটা নদীর স্রোতের মতো। নদীর পানি নতুন না পুরাতন? নতুন। নদীর পানি অলওয়েজ নিউ। ঠিক আপনি যে দেহটা দেখছেন এই দেহটা অলওয়েজ নিউ। হাসপাতাল যদি দাবি করে তার কাছে আসার পর আপনি রোগমুক্ত হয়েছেন, আজকে আমরা জানতে পারলাম এর পেছনে কোনো না কোনো ভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ করেছে। প্রশ্ন, স্টেম সেল কার কথা দায়িত্ব গ্রহণ করছে? ডাক্তার না নেচার? নেচার। স্টেম সেল কি আপনার আশেপাশে নাই? নেচার কি আপনার আশেপাশে নাই? আমরা যদি সব সময় প্রকৃতির সাথে নিজেকে যুক্ত রাখতে পারি, আপনার স্টেম সেল শক্তিশালী থাকবে, আপনার বডিতে কোনো রোগ হতে পারে না। পৃথিবীর সব ডাক্তাররা যদি স্টেম সেলের ক্ষমতা ব্যবহার করে এত বড় ডাক্তারি করতে পারে, আপনি কেন ঘরে বসে আপনার নিজের স্টেম সেলের যত্ন নিয়ে ঘরে বসে রোগ মুক্ত থাকতে পারবেন না? কথা বলেন ঠিক আছে কিনা? পৃথিবীর সব ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের সফলতা ডিপেন্ড করে স্টেম সেলের সফলতার উপরে। আপনি কেন সেটি পারবেন না? আসুন
তারা যে স্টেম সেলের উপর ডিপেন্ড করে সেটাও বলেনি। আমরা যারা হাসপাতালে ভর্তি হই, হাসপাতালে ভর্তি হওয়ার আগে একটা বন্ডে সাইন করতে হয়, জানেন তো নাকি? একটা বন্ডে সাইন করতে হয়, মৃত্যু দাবি না কোনো মৃত্যু দাবি, এটাকে বলেন না মৃত্যু, মানে মৃত্যু হলে অর্থাৎ ওই বন্ডের মূল বিষয় হচ্ছে যে এই চিকিৎসা কালীন চলাকালীন সময় যদি রোগীর কোনো মৃত্যু ঘটে এর জন্য ডাক্তার হাসপাতাল কেউ দায়ী নয়। দেখেন আমরা কি বোকা, আমরা চিকিৎসা শুরুর আগে মৃত্যু না দাবি লিখে ধরে একটা আশ্বাস। এত বড় ডাক্তার, এত বড় হাসপাতাল, এত বড় চিকিৎসা পদ্ধতি, অথচ চিকিৎসা শুরুর আগে না দাবি লিখে নেন। কেন না দাবি লিখে নেন? কারণ তিনি জানেন আমি অপারেশন করব, আমি সুন্দর করে সেলাই করব, বাট জোড়া লাগানোর ক্ষমতা আমার হাতে নেই। এই ক্ষমতা কার হাতে? এজন্য তিনি আগে থেকে সিদ্ধান্ত নেন আমি কাটবো, সেলাই করব, কিন্তু হিলিং এর দায়িত্বটা স্টেম সেলের হাতে। স্টেম সেল যদি কাজ না করে একটি পৌঁছে আপনার মৃত্যু ঘটে যেতে পারে, জোরে একটা হাতে মৃত্যু ঘটে যেতে পারে। এই জন্য ডাক্তার আগে থেকে না দাবি লিখে নেন। কেমন নেওয়ার আগে না দাবি লিখে নেওয়া হয় জানেন তো নাকি? না দাবি লিখে নেওয়া হয় কেন জানেন? কারণ ডাক্তার জানেন কেমন মানে হচ্ছে কোষ মেরে ফেলা। তো কোষ মরলে আপনি কিভাবে বাঁচবেন? কেমন কখনো ক্যান্সার মারে না, কেমন শুধু কোষ মারে। কোষ মারতে গিয়ে ক্যান্সার সেলও মারা পড়ে। তাহলে উনি না দাবি কেন নেবেন? বেশি বেশি ক্যান্সার মারবে, আবার না দাবি কেন নেবেন? মূলত উনি জানেন সব সেল মেরে ফেলবে, তো সেল মারলে আপনি বাঁচবেন কিভাবে? এর জন্য তিনি আগে না দাবি রেখেছেন। তাহলে কেমন দেওয়ার পরে কেউ যদি ব্যাক করে এর পেছনে কে দায়িত্ব পালন করেছে? একটা হাত দাঁড়িয়েছে, এই জন্য ফার্স্ট সেকেন্ড কেমন দেওয়ার পরে ডাক্তাররা আবার সব টেস্ট করায়। টেস্ট করে কি দেখে? কেমন ইমপ্রুভমেন্ট দেখে না, সে দেখে আমি যা যা মারতে যে পরিমাণ সেল মেরেছি এটা রিগেইন করেছে কি। এটা ছিল পুনরায় টেস্ট। কি কথা ঠিক আছে কিনা? আর রোগীরা কি বলে ডাক্তার সে ইমপ্রুভমেন্ট দেখতেছে না, তিনি ইমপ্রুভমেন্ট তিনি দেখছেন আমি তো মারতে পারাইছি। ওগুলো আবার ঠিকমতো ব্যাক যদি দেখে তার সেই সেলগুলো ব্যাক করেনি তখন ডাক্তার বলে দ্বিতীয় কেমো চলবে না। মেসেজটা কি ক্লিয়ার? এখন সেল ব্যাক করেনি, সেল কে ব্যাক করবে? ডাক্তার করাবে না নেচার করাবে? খেয়াল রাখতে হবে, বুঝে নিয়েন। তাহলে আমরা পেয়েছি আমরা ঘরে বসে যদি স্টেম সেলের যত্ন নিতে পারি আমরা ঘরে বসে কিন্তু রোগমুক্ত থাকতে পারি। মেসেজটা কি ক্লিয়ার? আমি একটা কথা বলেছিলাম যে 80% রোগ এখনই ভালো হয়ে যাবে। তাদের কাছে ভালো হয় না একটু বলেন তো দেখি। আসলে রোগ বলে কিছু নেই, জোরে একটা হাত তালি যায়। রোগ বলে কিছু আছে কি? না, রোগ বলে কিছু নেই। রোগ মানে দুর্বল স্টেম সেল, সুস্থতা মানে হেলদি স্টেম সেল। শুধু আপনি যদি জীবনের শেষ দিন পর্যন্ত স্টেম সেলকে শক্তিশালী রাখতে পারেন আপনি রোগে আক্রান্ত হবেন না। যারা রোগী আছেন তারা রোগ মুক্ত হয়ে যাবে, জোরে একটা হাতে রোগ মুক্ত। কৌশল একটি সিম্পল, কিন্তু দুর্ভাগ্য সিম্পল কৌশলটি কখনো আপনার সামনে উপস্থাপন করতে দেয়া তাহলে খেলা ফাইনাল কিন্তু জোরে একটা হাতে খেলা ফাইনাল। তারপর আমরা হয়ে গেছে, আমরা 20% বলে আলোচনাটা একটু শেষ করব। এগুলো কিসের ভাই? এরা কি বডিতে থাকবে? এরা বডিতে থাকবে না, এরা সব চলে যাবে। রিভিউ করবে কে? সিস্টেম সেল। সিস্টেম সেল দুর্বল ফাংশনাল কি হবে? দুর্বল হবে। দেখবেন কিছু পেশেন্ট আছে সারাক্ষণ অভিযোগ করে, আছে কি না? আজকে কিন্তু আমরা পেয়ে গেছি কেন অভিযোগ করে, কারণ তার ফাংশনাল সেলগুলো এত দুর্বল আর সব সেল কাকে মেসেজ করে? এত বেশি মেসেজ করে সারাক্ষণ করে। আচ্ছা বলুন তো দেখি এইসব রোগীরা কি বাসা রাখা যাবে? না, এরকম চিল্লাচিল্লি করে বাসা রাখা যায় না, এগুলি হাসপাতালে নিতে হবে। দেখুন হাসপাতালে নেওয়ার পর ডাক্তার কি করে জানেন? প্রথমে একটা ইনজেকশন পুশ করে। ইনজেকশনটা মরফিন ইনজেকশন। ইনজেকশন কাজ হচ্ছে মুহূর্তের মধ্যে ব্রেনের সাথে হোল বডি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সারা কি ধর্মণ করছে ওমা এখন কি সুন্দর করে ঘুমায়, কেন ঘুমায়? আর ব্রেনের সাথে যোগাযোগ আমরা এটা সমর্থন করি কতদিন? 15 দিন। কিন্তু রোগী যদি এটা মনে করে দিলেই ভালো লাগে, খাইলেই ভালো লাগে, অনেক বড় ডাক্তার, তাহলে বিপদ শুরু। এবং সেই বিপদে আমরা আছি। যে ডাক্তারের ডাক খেয়ে আমরা মজা পাই সে ডাক্তারের দেওয়া ড্রাগের খোলস বালিশের নিচে রাখে। আর যখনই সমস্যা এটা নিয়ে বাজারে যায় ও সিঙ্গাপুরের ডাক্তারের রিসেপ্ট আছে, ঢাকা মেডিকেলের বড় প্রফেসরের রিসেপ্ট আছে, কোনো দেখা ড্রাগ কিনে খায়। বা কথা ঠিক আছে কিনা বলো? আমরা সমর্থন করি কতদিন? 15 দিন। দিনের পর দিন যদি এই প্রক্রিয়া চলে আপনি কি বুঝতে পারছেন কি ঘটনা ঘটে যাচ্ছে? এই জন্য ইমার্জেন্সি যদি ড্রাগের দরকার ব্যবহার করেন সাথে সাথে স্টেম সেল বুস্ট করেন, স্টেম সেল যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার প্রবলেম সলভ করে ফেলবে। আপনার 6টি খাবার একটু দেখে নেন। আপনার
6টি খাবার। কোর্সের খাবার কয়টি? 6টি। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার। এগুলি কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে। এগুলি শুধু প্রকৃতিতে পাওয়া যায়। এগুলি কোনো রান্নাঘরে পাওয়া যায় না। রান্নাঘরে পাওয়া যায় না। এখানে কোথাও কালো ভুনা আছে কিনা? না। আছে দেখেন, KFC আছে কি? 40 বছর তো এগুলি খেয়েছেন। আজকে ভালো করে শুনে রাখেন, আপনার কোর্স এর বাইরে কোনো খাবার গ্রহণ করে না। জোরে একটা হাত দেয়, কোনো খাবার গ্রহণ করে না। বিশ্বাস করেন, বিজ্ঞান কিন্তু সমাধান দিয়ে দিয়েছে, আমাদেরকে জানতে দেওয়া হয় না। ওই মজা করে খেয়ে লাভ নাই। কোর্স কিন্তু এর বাইরে কোনো খাবার, এই খাবার তো শুধু প্রকৃতিতে পাওয়া যায়, এটা রান্না করে পাওয়া যায় না। 40 বছর আপনি রান্না করে খাবার খেয়েছেন, বাস সেট কি হয়ে গেছে, সেট ড্যামেজ হয়ে গেছে। মেসেজ ক্লিয়ার? আসলে হার্টেক্স কোম্পানি আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে, এগুলো ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন, এগুলি রোগ নিরাময়ের কোনো ওষুধ নয়। আচ্ছা, এতক্ষণ আলোচনা রোগ নিরাময় ওষুধ কি কোথাও আমরা পেয়েছি? না। পৃথিবীর কোথাও আছে কি? রোগ বলেন তো কিছু নেই, জোরে একটা হাত দেন। রোগ মানে স্টেম সেল, সুস্থতা মানে হেলদি স্টেম সেল। শুধু আমরা যদি সব সময় স্টেম সেলকে শক্তিশালী রাখতে পারি, আমরা সব সময় রোগ মুক্ত জীবনযাপন করতে পারি। তাহলে আসুন আপনার জন্য 60%, 20% এই মেসেজ দিয়ে আলোচনা শেষ করব। আপনার বাকি 20% বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন। লেস কুকিং ফুড 20%, আর হাই হিট খাবার খাওয়া যাবে না। গ্রিন ফুড 60%, কত পারছেন? 60%। গ্রিন ফুড মানে র ফুড, সালাদ, ফ্রুট, কত পারছেন? 60%। দেখেন, এটা প্রমাণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুটোই জানোয়ার। আমরা আশ্রমণ মাতৃকা শ্রেষ্ঠ জানোয়ার। আচ্ছা, তাদের কোনো হাসপাতাল আছে? না। তাদের কোনো ডাক্তার আছে? না। আপনার কেন দরকার হয়? উত্তর একটা, তাদের কোনো রান্নাঘর নাই। জোরে একটা হাত তালি। খাবারগুলো সরাসরি খেয়ে ফেলে, আর আমরা জানোয়াররা সেগুলো রান্না করে নিয়ে নষ্ট করে খাই। সেল ড্যামেজ। আচ্ছা বলুন তো দেখি, এই সেল ড্যামেজ হওয়ার পরে এই ড্যামেজ থেকে রিকভারি করার দায়িত্ব কি ডক্টরদের হাতে আছে? না। কথা বলেন, ডক্টরদের হাতে নাই। আপনাকে আবারও প্রকৃতির কাছে যেতে হবে। আসুন না, আজকে যারা এই প্রোগ্রামে আসেন, যারা মনে করেন এখনো ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়নি, কিন্তু যদি ডাক্তারের কাছে যেতে হয়, যেতে হবে। 5-7 লাখ টাকা চলে যেতে পারে, না ফেরার দেশে পাড়িও দিতে পারেন। আমরা চাই যেন যেতে না হয়। তাহলে কি করতে হবে? ব্যাক টু ওখানে পড়ে যাবে। আমরা চাই না এটা যেন পড়লে কিন্তু যেতে হবে, আবার বসে থাকলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমরা চাই না, এখন থেকে দেহটাকে প্রকৃতির হাতে সমর্থন করুন। হার্বাল ফুড, হার্বাল মেডিসিন আর হার্বাল মেডিসিন। হার্বাল মানে প্ল্যান্ট, প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে, আগে রাজারা খেত। এখন বিজ্ঞানের বদলতে এগুলো ল্যাবে এসেছে, কাল্টিভেশন হচ্ছে। আগে রাজারা হোল হার্টস খেয়ে ফেলতো, তারা জানতো না কতটুকু খেতে হবে। এখন বিজ্ঞান বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে এক্সট্রা নির্যাস নিয়েছে, যেমন ডিজাইন করা ফুড তৈরি করেছে। দ্বিতীয় কোথায়? জীবের নিচে। কেন জীবের নিচে দিতে হয়? কারণ আমরা জেনেছি আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন রয়েছে। কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে কি জীবের নিচে কি রক্ত সঞ্চালন লাইন আছে কি? আছে। জীবের নিচে যে রক্ত সঞ্চালন লাইন, এটা সরাসরি হার্টের সাথে কানেক্টেড। এই জন্য দেখবেন অনেক ডাক্তারি ড্রাগও আছে যেগুলো নিচে দিতে হয়। মেডিকেশনের মেথড হচ্ছে খাবার হোক, পুষ্টি হোক, ড্রাগস হোক, এটা যত তাড়াতাড়ি ব্লাডে রিচ করবে অ্যাকশন, তত তাড়াতাড়ি হবে শুরু হবে। এই জন্য তারাও তাদের ড্রাগগুলা সরাসরি ইন্টারভেনাস ইনজেকশন দিয়ে ব্লাডে দিয়ে দেয়। কথা কি পরিষ্কার? কারণ ব্লাড সেটা পুষ্টির ক্ষেত্রে একই কথা, খাবারের ক্ষেত্রেও একই কথা, ব্লাডে আসতে হবে। এটা সেম ডিজাইন করা একটা বোর্ড, যেটা সরাসরি জীবের নিচে দিয়ে ব্লাডে চলে যাবে, মুহূর্তের মধ্যে হার্টে চলে যাবে। হার্ট প্রতি মিনিটে পাম্প করবে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 1.5 লক্ষ কিলোমিটার রাস্তা, সরি 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসবে। অ্যাকশন শুরু। যারা এই মেথড নিয়ে সুস্থ থাকতে চান, তারা টানা 3 থেকে 6 মাস এটা প্র্যাকটিস করবেন। আমি বলবো সারা জীবন করবেন। ডাক্তারের কাছে না গিয়ে ঘরে বসে সারা জীবন এক প্র্যাকটিস করবেন। কি সুস্থতা থাকা নিয়ে তো কথা নাকি? আমরা ঘরে বসে প্র্যাকটিস করব। তো অসুস্থরা আপনারা একদম স্ট্রিক্টলি 3 থেকে 6 মাস এটা প্র্যাকটিস করবেন। এই সময়ের মধ্যে ইমার্জেন্সি যদি কোনো ড্রাগের দরকার হয়, বন্ধ করা যাবে না। কেননা ড্রাগ দিয়ে আপনি কিছুটা আরামে আছেন। হঠাৎ যদি ড্রাগ বন্ধ করে দেন, সবাই আবার কি করবে? আবার আপনাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হবে। সুতরাং ড্রাগ বন্ধ করার দরকার নেই, সাথে একে অ্যাড করেন, নিজের ডাক্তারে নিজে করেন। এভাবে 15 দিন, 20 দিন, 1 মাস দেওয়ার পরে সিদ্ধান্ত নেন। দেখি আপনি নিজে বুঝবেন একটা চেঞ্জ হচ্ছে। দেখি ডাক্তারের দেওয়া ড্রাগটা একটু কমিয়ে দেখি, একটু বন্ধ করে দেখি।
কমানোর পর বন্ধ করার পর আপনি যদি বুঝেন আরে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার দেহ আপনার দায়িত্ব গ্রহণ করেছে। এভাবে আমরা আবারও সেলফ ট্রিটমেন্টের মাধ্যমে দেহটাকে সুস্থ করে নিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জোরে করতালি দেবো ডাক্তার সুবীর কর্মকারের জন্য।